প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমন্ত্রণ জানাচ্ছি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ হতে তৃতীয় পরিচ্ছেদের শিখন পর্বে অংশগ্রহণের জন্য। এই শিখনের আলোচ্য বিষয় বাংলা ভাষার রীতি ও বিভাজন। যদিও শিখনটি নবম দশম শ্রেণীর পাঠ্য বই থেকে নিয়েছি, সেই সঙ্গে অধ্যাপক মাহবুবুল আলমের বাংলা ব্যাকরণ থেকেও সহযোগিতা নিয়েছি। এ কারণেই এই শিখনটি শুধু নবম দশম শ্রেণীর জন্যই নয়, ষষ্ঠ থেকে সকল শ্রেণীর শিক্ষার্থীর বিশেষ উপকারে লাগবে বলে আশা করছি। তো চলুন আমরা শিখনের মূল পর্বে প্রবেশ করি। শিক্ষার উদ্দেশ্য হোক মনুষ্যত্ব অর্জন। বাঙালিরা বাংলা ভাষা সৃষ্টির পর বরাবরই কথ্যরূপ ব্যবহার করে মনোভাব প্রকাশ করেছে, কিন্তু সাহিত্য রচনার বেলায় একটি মার্জিত উৎকর্ষপূর্ণ ভাষা প্রয়োগ করেছে। এই রীতিটি লেখ্যরীতি নামে পরিচিত। সাহিত্যের এই রূপের সাথে মুখের কথার মিল নেই, দুই রকম। আমরা লক্ষ্য করেছি বাংলা গদ্যের বিকাশের প্রথম দিকে সাহিত্যিকগণ বাংলা ভাষার একটি কৃত্রিম রূপ তৈরি করে তা সাহিত্যে প্রয়োগ করেছেন। এই রূপটির নাম হলো সাধুরীতি। আর ভাষার এই কৃত্রিম রূপকে বাদ দিয়ে লেখ্যরীতিকে না মেনে বাস্তবভিত্তিক রূপ প্রয়োগ করে মানুষ যে রীতিতে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, মনে সুখের তৃপ্তি লাভ করে, মনের ভাবকে নিজের মতো করে উপস্থাপন করতে পারে, সেই রীতিকে বলা হয় কথ্যরীতি। অর্থাৎ বাংলা ভাষার প্রধান দুইটি রীতি হল লেখ্যরীতি এবং কথ্যরীতি। এই দুটো রীতির মধ্যে আবার কতগুলো বিভাজন রয়েছে। এই বিভাজনগুলো আমরা এক ঝলক দেখে নেব। বাংলা কথ্যরীতির দুইটি ভাগ রয়েছে, যেমন আদর্শ কথ্যরীতি এবং আঞ্চলিক কথ্যরীতি। আবার লেখ্যরীতির মধ্যে রয়েছে তিনটি ভাগ। এগুলো হলো প্রমিত রীতি, সাধুরীতি এবং কাব্যরীতি। এখানে দুই রকম প্রশ্ন হতে পারে। যদি বলা হয় বাংলা ভাষার প্রধান রীতি কত প্রকার, তখন আমরা উত্তর দেব বাংলা ভাষার প্রধান রীতি হলো দুইটি বা দুই প্রকার, যথা কথ্য ভাষা রীতি এবং লেখ্য ভাষা রীতি। আর যদি বলা হয় বাংলা ভাষার রীতি কত প্রকার, এখানে প্রধান কথাটি উল্লেখ থাকছে না, তখন আমরা উত্তরটি দেব বাংলা ভাষার রীতি 5 প্রকার। সেগুলো হলো আদর্শ কথ্যরীতি, আঞ্চলিক কথ্যরীতি, প্রমিত রীতি, সাধুরীতি এবং কাব্যরীতি। এখানে আরেকটি প্রশ্ন মনের মধ্যে জেগে উঠতে পারে, তা হলো চলিত রীতি কোথায় গেল? এক্ষেত্রে আমরা বলবো কথ্য রীতিটাই একটু পরিচ্ছন্নভাবে উপস্থাপিত হয়ে বাংলা ব্যাকরণে চলিত রীতি হিসেবে স্থান করে নিয়েছে। এবারে আমরা বাংলা ভাষার বিভিন্ন রীতি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। এ পর্যায়ে আমরা দেখে নেব কথ্য ভাষা রীতি। কথ্য ভাষা রীতি কি তা আমরা আগেই জেনেছি। মূলত কথ্য ভাষা রীতি বাংলা ভাষার মূল রূপ, কেননা কথ্য ভাষা রীতির উপরেই ভিত্তি করে লেখ্য ভাষা রীতির রূপ তৈরি হয়। কথ্য ভাষা রীতিকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন আঞ্চলিক কথ্যরীতি
এবং আদর্শ কথ্যরীতি। বিভিন্ন অঞ্চলের মানুষ তাদের নিজেদের মধ্যে যে বাংলা ভাষা রীতিতে কথা বলে, মনের ভাব আদান প্রদান করে, সেই রীতিকে বলা হয় আঞ্চলিক কথ্যরীতি বা আঞ্চলিক ভাষা। আঞ্চলিক কথ্যরীতিকে উপভাষাও বলা হয়। অঞ্চলের নাম অনুসারে আঞ্চলিক কথ্যরীতির নামকরণ হয়ে থাকে। যেমন রাজশাহী অঞ্চলের ভাষা, রংপুর অঞ্চলের ভাষা, বগুড়ার ভাষা, পাবনা অঞ্চলের ভাষা, এরকম বিভিন্ন অঞ্চল ভেদে আঞ্চলিক ভাষার নামকরণ হয়ে থাকে। অর্থাৎ একই বাক্যকে বিভিন্ন অঞ্চলের মানুষ উচ্চারণে এবং শব্দ ব্যবহারে ভিন্ন ভিন্ন ঢং ব্যবহার করে। সেক্ষেত্রে এক অঞ্চলের মানুষের কথা অন্য অঞ্চলের মানুষের কাছে দুর্বোধ্যও হতে পারে, তবে তাকে কখনোই বিকৃত ভাষা বলা যাবে না, কেননা আঞ্চলিক ভাষা যথাযথ সম্মান পাবারই যোগ্য। আমি কয়েকটি আঞ্চলিক ভাষার বাক্য তুলে ধরার চেষ্টা করছি, যদিও পুরোপুরি আমি পারি না, কারণ আমি নিজেও একটি বিশেষ অঞ্চলের মানুষ, তাই অন্য অঞ্চলের মানুষের ভাষাকে আমি হুবহু তুলে ধরতে পারবো এমনটি নয়, তবে চেষ্টা করছি। যেমন রাজশাহী অঞ্চলের মানুষের একটি বাক্য আমি বলছি, সালাম ভাই, আপনার সাইকেলটা একটু দেবেন গো, বাজার থেকে ঘুরে আসি, আজকে বলে রিক্সা চলছে না। এভাবে কথা বলে। আবার পাবনা অঞ্চলের একটি বাক্য বলার চেষ্টা করছি, এ গেদা ডিমের সালন রান্দিছি, খায়ে লেগা, মানে ডিমের ঝোল রান্না করেছি, খেয়ে নে, এ কথা বলছে তার ছেলেকে। আবার বগুড়া অঞ্চলের একটি বাক্যকে বলার চেষ্টা করছি, আমি কিন্তু কয়াদমহিনী, তুই বড্ড বিটলে হচু। আর নাটোরের আরেকটি বাক্য বলার চেষ্টা করছি, এ চ্যাংড়া কোনটি যাচ্ছু রে। এবার বলবো রংপুরের একটি বাক্য, মুই আর কইম না, শরম নাগে। এই যে বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন ঢঙে তাদের মনোভাবটা উপস্থাপন করে, এই উপস্থাপিত মনোভাব সবার কিন্তু এক প্রকারের নয়। যদিও আমরা বিভিন্ন প্রকার মনোভাবের রূপটাকে বুঝতে পারি, তবু পার্থক্য রয়েছে। এ কারণেই এর নামকরণ হয়েছে আঞ্চলিক ভাষা। শিক্ষার্থী বন্ধুগণ, এবারে আমরা আদর্শ কথ্যরীতি সম্পর্কে ধারণা নেব। এ পর্যায়ে আমরা আদর্শ কথ্যরীতি সম্পর্কে ধারণা নেব। আদর্শ কথ্যরীতি হল বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা। অর্থাৎ এই রীতিটা এমন একটা রীতি যা সকল অঞ্চলের মানুষ পরস্পরের সঙ্গে কথা বলার সময় উভয়ের মনোভাব স্পষ্টভাবে বুঝতে পারে। তবে বক্তা এবং শ্রোতার সামাজিক অবস্থান, জীবিকা, শিক্ষা ও সংস্কৃতির পার্থক্যের কারণে আদর্শ কথ্যরীতিতে কিছুটা পার্থক্য থাকে। যেমন আমি একজন শিক্ষক হিসেবে ছাত্রকে যদি প্রশ্ন করি, গতকাল তুমি বিদ্যালয়ে আসনি কেন, সেই ছাত্রটি যদি উত্তর দেয়, গতকাল আমার জ্বর হয়েছিল, এই উত্তরটা কিন্তু
সকল বাঙালি সঠিকভাবে বুঝতে পারবে যে ছাত্রটি কি বোঝাতে চেয়েছে। অর্থাৎ এটি প্রমিত লেখ্যরীতি না হলেও এটি প্রমিত লেখ্যরীতির ভিত্তি, কারণ আদর্শ কথ্য রীতি হল প্রমিত লেখ্যরীতির মূল ভিত্তি। এ পর্যায়ে আমরা লেখ্য ভাষা রীতির বিভাজনটি দেখে নেব। তার আগে আরেকটি কথা, আমি একটি শব্দ উচ্চারণ করেছি সর্বজনীন, এটি কিন্তু শুদ্ধ রয়েছে। সর্বজনীন এই শব্দটাকে অনেকেই বিভিন্ন জায়গায় সার্বজনীন হিসেবে উপস্থাপন করেন, কিন্তু সকল ক্ষেত্রে সার্বজনীন প্রযোজ্য নয়। সর্বজনীন এবং সার্বজনীন শব্দ দুটোর পার্থক্য নিয়ে আমি আলাদা একটি শিখন তৈরি করব, সেখানে বিস্তারিত আলোচনা হবে। এ পর্যায়ে আমরা লেখ্য ভাষা রীতির বিভাজন সম্পর্কে জেনে নেব। আমরা আগেই জেনেছি আমাদের বাংলা ভাষায় কথা বলার রীতি এবং কাগজে কলমে লেখার রীতির মধ্যে পার্থক্য আছে। আমরা যে রীতিতে বিভিন্ন প্রকার গল্প, কবিতা, উপন্যাস, গান, চিঠিপত্র, দরখাস্ত ইত্যাদি লিখে থাকি, সেই রীতিকে বলা হয় লেখ্য ভাষা রীতি। লেখ্য ভাষা রীতি আবার তিনটি পর্যায়ে বিভাজিত, যেমন কাব্যরীতি, সাধুরীতি এবং প্রমিত রীতি। এখন আমরা এই তিনটি রীতি সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে নেব। প্রথমে দেখে নেব কাব্যরীতি। কাব্যরীতি কি? যে রীতি ব্যবহার করে বাংলা ভাষায় কবিতা লেখা হয় সেই রীতিকে কাব্যরীতি বলা হয়। কবিতা আবার লেখা হয় দুইটি রীতিতে, একটি হলো পদ্য ছন্দে, অন্যটি গদ্য ছন্দে। সেই সূত্রে বাংলা ভাষার কাব্যরীতিও দুইটি ভাগে বিভক্ত, যথা পদ্য কাব্যরীতি এবং গদ্য কাব্যরীতি। পদ্য কাব্যরীতিতে ছন্দের মিল থাকে, অধিকাংশ ক্ষেত্রে অন্তমিল থাকে, তাল, লয় এগুলো উপস্থিত থাকে। তাছাড়া প্রত্যেকটি লাইনের সাথে প্রত্যেকটি লাইনের ভাবছন্দের আবহের একটা সম্পর্ক থাকে। সেই সঙ্গে পদ্যকাব্যে মিষ্টতা একটু বেশিই থাকে এবং এই রীতির লিখিত কবিতায় সুরারোপের মাধ্যমে বা সুর প্রয়োগের মাধ্যমে যন্ত্র সহযোগে অর্থাৎ বাদ্যযন্ত্র সহযোগে গান হিসেবেও গাওয়া যায়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের চির আমি, রবীন্দ্রনাথ ঠাকুরের চির আমি নামে একটি কবিতা রয়েছে। সেই কবিতাটি কাব্যরীতিতে লেখা। যেমন ওই কবিতার কয়েকটি লাইন আমি বলছি। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, বাইব না মোর খেয়া তরি এই ঘাটে। যাক, গান আমি ভালো গাইতে পারি না, গান অন্য একদিন শোনানোর চেষ্টা করব। এই কবিতাটি পুরোটাই কাব্যরীতিতে লেখা। পরের লাইনগুলো আছে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে, আমায় তখন নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। শিক্ষার্থী বন্ধুগণ, এই পর্যায়ে আমরা গদ্য কাব্যরীতি সম্পর্কে জানার চেষ্টা করব। বাংলা ভাষায় যে কাব্যরীতিতে বা কবিতা লেখার রীতিতে ছন্দের বন্ধনকে ছিন্ন করা হয়, কবিতার কমনীয়তা অনেকাংশে ত্যাগ করা হয় এবং গীতিধারার বাইরে এসে জীবন ও জগতের চরম বাস্তবতাকে তুলে ধরা হয়, সেই রীতিকে বলা হয় গদ্য কাব্যরীতি। তবে এই গদ্য কাব্যরীতিতেও ভাব, ভাষা, ছন্দের আঙ্গিক থাকে,
এবং সেই আঙ্গিকের মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণতা থাকে, যা কবিতাকে সার্থকতা দান করে। আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য কাব্যরীতিতে লেখা একটি কবিতার উদাহরণ এখানেও দিতে পারি। কবিতাটির নাম হলো সাধারণ মেয়ে। দু তিনটি লাইন আমি বলছি। আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল ৩৫ বছর বয়সে। আমি গোটা কবিতাটি আবৃত্তি করতে পারি না বা করছি না, আমি এটুকু বোঝানোর চেষ্টা করছি যে গদ্য কাব্যরীতি এবং পদ্য কাব্যরীতি আসলে কেমন। আশা করি বাংলা ভাষার পদ্য কাব্যরীতি এবং গদ্য কাব্যরীতি সম্পর্কে আমরা স্পষ্ট একটি ধারণা লাভ করতে পেরেছি। এবারে আমরা সাধু ভাষা রীতি সম্পর্কে ধারণা নেব। বাংলা ভাষায় যে রীতি কেবলমাত্র লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়, দৈনন্দিন কথাবার্তায় ব্যবহার করা হয় না, সেই রীতিকে সাধুরীতি বলা হয়। সাধুরীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদের পূর্ণ রূপ এবং অব্যয়ের প্রাচীন রূপ ব্যবহার করা হয়। সেই সাথে সংস্কৃত শব্দের ব্যবহারও বেশি থাকে। যেমন একটি উদাহরণ আমরা তুলে ধরতে পারি। প্রথম যেই দিন বাংলা ভাষার জন্য বাঙালির রক্ত ঝরিয়াছিল, সেই দিন হইতেই দীর্ঘ পরাধীনতার পর বাঙালির স্বাধীনতার পথে যাত্রা আরম্ভ হইয়াছে। কিন্তু আজও তাহাদের পথযাত্রা চলিতেছে। এখানে সর্বনাম পদ হলো তাহাদের, ক্রিয়াপদ করিয়াছিল, যাত্রা আরম্ভ হইয়াছে, পদযাত্রা চলিতেছে, এগুলো ক্রিয়াপদ, আর অব্যয় হলো কিন্তু। এখানে আমরা দেখেছি সর্বনাম এবং ক্রিয়াপদের বড় একটা রূপ বা পূর্ণ রূপ কিংবা বিস্তৃত রূপ দেখা যায়। সাধুরীতির বিকাশ ঘটে 19 শতকের প্রথম দিকে। প্রায় 2 শতাব্দী ধরে এই রীতি পুরোপুরি চালু ছিল লেখ্য ভাষা রীতি হিসেবে, আর বর্তমানে নেই বললেই চলে। কিছু কিছু ক্ষেত্রে এখনো ব্যবহার হতে দেখা যায়। এবারে আমরা সাধু ভাষা রীতি সম্পর্কে ধারণা নেব। বাংলা ভাষায় যে রীতি কেবলমাত্র লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়, দৈনন্দিন কথাবার্তায় ব্যবহার করা হয় না, সেই রীতিকে সাধুরীতি বলা হয়। সাধুরীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদের পূর্ণ রূপ এবং অব্যয়ের প্রাচীন রূপ ব্যবহার করা হয়। সেই সাথে সংস্কৃত শব্দের ব্যবহারও বেশি থাকে। যেমন একটি উদাহরণ আমরা তুলে ধরতে পারি। প্রথম যেই দিন বাংলা ভাষার জন্য বাঙালির রক্ত ঝরিয়াছিল, সেই দিন হইতেই দীর্ঘ পরাধীনতার পর বাঙালির স্বাধীনতার পথে যাত্রা আরম্ভ হইয়াছে। কিন্তু আজও তাহাদের পথযাত্রা চলিতেছে। এখানে সর্বনাম পদ হলো তাহাদের, ক্রিয়াপদ করিয়াছিল, যাত্রা আরম্ভ হইয়াছে, পদযাত্রা চলিতেছে, এগুলো ক্রিয়াপদ, আর অব্যয় হলো কিন্তু। এখানে আমরা দেখেছি সর্বনাম এবং ক্রিয়াপদের বড় একটা রূপ বা পূর্ণ রূপ কিংবা বিস্তৃত রূপ দেখা যায়। সাধুরীতির বিকাশ ঘটে 19 শতকের প্রথম দিকে। প্রায় 2 শতাব্দী ধরে এই রীতি পুরোপুরি চালু ছিল লেখ্য ভাষা রীতি হিসেবে, আর বর্তমানে নেই বললেই চলে। কিছু কিছু ক্ষেত্রে এখনো ব্যবহার হতে দেখা যায়।